শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রানী আর মিনা ক্লাসে এসে বসলো। একটু পর রিশাদ ক্লাসে আসলো, কিন্তু আজ আর রিশাদ মিনাকে কোনো অপমান করলো না। রিশাদ একটু পর পর মিনার দিকে আর চোখে তাকাচ্ছে, আর মিনার এটা দেখে গা চলছে। মিনা মনে মনে গুনে গুনে রিশাদকে 336টা গালি পারলো। ক্লাস শেষ হলো, রিশাদ চলে যায়, আর মিনা হাঁপ ছেড়ে বাঁচলো। মিনা, রিশাদ স্যারের মতিগতি কিন্তু আমার ঠিক লাগছে না। আমারও না, তবে আমার কিন্তু রাজ স্যারের মতলব ঠিক লাগছে না। সেও কিন্তু তোর পেছনে আঠার মতো লেগে থাকে। ব্যাপারটা আমিও লক্ষ্য করিনি এমন না। তবে কি জানিস, কাল তার সম্পর্কে একটা তথ্য পেলাম। স্যার বিবাহিত। তাকে জিজ্ঞেস করতেই বলে বিবাহিত ব্যাচেলার। আমি ব্যাপারটা বুঝলাম না। রাজ স্যারটা ভীষণ ঘোরের মানুষ। এমন সময় রাজও ক্লাসে আসলো। কে আবার ঘোরের মানুষ? স্যার কেউ না। হোয়াট এভার, ক্লাসে যেন বাজে কথা না বলি। আমি যেহেতু বাংলা উপন্যাস পড়াই, তাই আজ শুরু করব কপাল কুণ্ডলা দিয়ে। রানী দাঁড়াও, বলো কপাল কুণ্ডলা উপন্যাসের রাইটারকে। এটা কোন ধরনের উপন্যাস? কত সালে প্রথম প্রকাশিত হয় আর কোন পত্রিকায়? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয় উপন্যাস। এটি একটি রোমান্টিক উপন্যাস। এটি 1866 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গুড। এবার এই উপন্যাসের মূল কাহিনী সংক্ষেপে বলো। সরি স্যার, এটার কাহিনী আমার জানা নেই। এই যুগে এসে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা থ্রিলার পড়তে পছন্দ করে। আর স্যার, আগের দিনের কবি সাহিত্যিকদের লেখা এত কঠিন কঠিন শব্দ যা সহজে বোধগম্য হয় না, তাই আর পড়ার চেষ্টা করি না। তুমি থ্রিলার পড়ো? জি স্যার। সাদাত হোসেনের লেখা থ্রিলার ছদ্মবেশ শেষ অধ্যায় নেই আমার খুব পছন্দের দুটি থ্রিলার। সাদাত হোসেনের আমারও প্রিয় রাইটার। আমিও পড়েছি ছদ্মবেশ শেষ অধ্যায় নেই। ছদ্মবেশের কাহিনী বেশ ইন্টারেস্টিং। প্রথমে মনে হয়েছে পুরো ভৌতিক। বইটি সম্পূর্ণ না পড়লে রহস্য পেলানো ভার। তবে তার থেকে রহস্যময় থ্রিলার শেষ অধ্যায় নেই। এই থ্রিলারটি যাকে ঘিরে শফিক শাহরিয়ারের জন্য খুব খারাপ লেগেছে। লোকটা খুন হওয়ার পরও তাকে খুন করার চেষ্টা। এই বইটার একটা লাইন না বললেই না, আমার খুব প্রিয় একটা লাইন। পৃথিবীর সব কিছুই রাতের অন্ধকারে বদলে যায়। অন্ধকার নামলেই চেনা সব কিছু অচেনা মনে হয়। রাত খুব রহস্যময় একটা ব্যাপার, আর চা বাগানের রাত তো আরও রহস্যময়, ভৌতিক। বিকেলবেলা রিশাদ রাজকে বলল, চল শপিং মলে যাই, কাল আমার জন্মদিন। ভাবছি কাল সন্ধ্যায় একটা পার্টি দিব, মিনাকেও ইনভাইট করব। এখন ওর জন্য একটা শাড়ি কিনবো। ওকে চলো। পর তারা দুজনে শপিং করলো। রাজের ইচ্ছেতেই রানীর জন্য একটা শাড়ি কিনল, 4 জনের জন্য ম্যাচিং ড্রেস কিনল। রিশাদ মিনার জন্য নীল রঙের শাড়ি আর নিজের জন্য নীল কালারের পাঞ্জাবি কিনল। আর রাজ কালো রঙের পাঞ্জাবি, রানীর জন্য কালো রঙের শাড়ি কিনল। সন্ধ্যার পর রাজ রানীর সাথে বের হলো। দুজন উদ্যানের পাশে বসে নির্জন উদ্যানের সৌন্দর্য উপভোগ করছে। জানি যাচ্ছি ফেলে সন্ধ্যার সাথে তোমাকেও স্মৃতিগান্ধা। হঠাৎ তোমার স্মৃতিগন্ধার পারু হতে মন চাইছে যে? জি স্যার, আজ পারুর মতো নিরুদ্দেশ হতে মন চাইছে। হারিয়ে যেতে ইচ্ছে করছে ব্যস্ত শহরের কোলাহল থেকে, যেখানে থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না শিক্ষিত অশিক্ষিতের পার্থক্য। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। আমি আর পারুলতা সেন। পারুলতা সেন কে? তুমি? আমি সেন? উফ, তুমি তো স্মৃতি। আমি স্মৃতি হতে যাব কেন? মানুষ হারিয়ে গেলে স্মৃতি হয় না, মানুষ স্মৃতি হয় না, স্মৃতি হয় সময়। কিভাবে? এই যে ধরো, আমাদের রোজ কত কত গল্প, কত কত স্মৃতি, এগুলো একটু একটু করে বুকে গেঁথে থাকে। এই যে প্রতিদিনের প্রতি মুহূর্তের তুমি বুকে জমা হতে থাকো, এটাই স্মৃতি। আজ থেকে অনেক বছর পর যখন আমরা বুড়ো হয়ে যাব, তখন এই প্রতিদিনের তুমি কল্পনাতে একটু একটু করে জেগে উঠতে থাকবে। রানী হাতের তালি দিয়ে বলে, অসাধারণ হয়েছে স্যার।
এক মুহূর্তের জন্য হারিয়ে গেছিলাম পারুর মাঝে। আমিও যেন এই মুহূর্তে ফরিদের মাঝে বিচরণ করছিলাম। স্মৃতিগন্ধা আমারও খুব প্রিয় একটা উপন্যাস, তবে পারুর অন্তর্দান আমার হৃদয়কে ব্যথিত করেছে। বিচ্ছেদ সত্যি বড্ড পীড়াদায়ক। রানী একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি বিচ্ছেদ বড্ড পীড়াদায়ক। সময়টাকে যদি বন্দি করার ক্ষমতা থাকতো তাহলে হারিয়ে যেতাম কৈশোরে, যে জীবনে ছিল চোখে স্বপ্ন, আকাশ ছোঁয়ার কঠিন বাস্তবতার লেশ মাত্রও ছিল। সময়কে বন্দি করার কি প্রয়োজন? জীবনটাকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করো। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে লড়াই করে যাও। মন থেকে আবেগ নামক বস্তুটাকে ছুঁড়ে ফেলে দাও। দেখবে জীবনে কোনো কিছুই কঠিন থাকবে না। জীবনে এমন কিছু কঠিন বাস্তবতা থাকে যাকে চাইলেও ছুঁড়ে ফেলা বা উপেক্ষা করা যায় না। হয়তো বা রাইট অথবা রং, হোয়াট এভার। চলো এবার ফেরা যাক। পরদিন ভার্সিটিতে আসা মাত্র রিশাদের ফোন পেল মিনা। কিছু বলবেন স্যার? একটু আমার রুমে আসো তো। কেন স্যার? আসতে বলেছি, আসবা। তারপর না হয় কেনটার উত্তর মিলবা। ওকে স্যার। কি হলো রিশাদ স্যার, আবার মনে হয় তোকে ডাকছে? তাছাড়া আবার কি, চল গিয়ে শুনে আসি কি বলে। আমাকেও যেতে হবে, না গেলে হয় না। তুই আমার সাথে যাবি, আর কোনো কথা নেই। ওকে চল, তুই তো নাছর বান্দা, না গেলে না নিয়ে ছাড়বি না। মিনা, রিশাদ আর রাজের রুমের সামনে এসে, স্যার আসবো? আসো। মিনা একা একাই ভেতরে গেল। রানী দাঁড়িয়ে রইল দরজার পাশে। রুমে রাজও ছিল। কিছু বলবেন? রিশাদ একটা শপিং ব্যাগ মিনার সামনে ধরে বলে, এটা তোমার আর রানীর জন্য। আজ আমার জন্মদিন, তোমরা দুজন আমার পার্টিতে আসবা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এতে কি আছে? তোমাদের দুইজনের জন্য দুটো শাড়ি, নীল রঙেরটা তোমার আর কালো রঙেরটা রানীর। এই শাড়ি পরে আসবা কিন্তু। এগুলো আমি নিতে পারবো না, ক্ষমা করবেন। আর আমরা কোনো পার্টিতে যাই না, ক্ষমা করবেন। রিশাদ রেগে গিয়ে মিনাকে একটা ধমক দিল। কি বললে তুমি? এত বড় সাহস তোমার? আমার মুখের উপর না বলো। আমার কথা না শুনলে তোমার অবস্থা কি করব তা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সরি স্যার, আসবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? পার্টিটা মার্কস গ্রেড হতে হবে। ওকে। মিনা আর কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত খেটে পড়ল। রানী মিনার পিছু পিছু হাঁটছে আর জিজ্ঞেস করছে, কি হলো, এত দ্রুত হাঁটছিস কেন? আর তোর হাতের ব্যাগে কি আছে? আগে ক্লাসে চল, তারপর সব বলছি। রানী আর মিনা ক্লাসে এসে বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। ব্যাগে আছে 2টা শাড়ি, একটা তোর একটা আমার। আজ স্যারের জন্মদিন, আর এই শাড়ি পরে আমাদের যেতে বলছে। কি? আমি যাব না। আর আমি অচেনা একটা পুরুষের দেয়া শাড়িটাই বা নিতে যাব কেন? বোন, তোর দুটো পায়ে পড়ি, এমন করিস না। তুইও আমার সাথে যাবি। রিসার্চ স্যার পুরো একটা সাইকো। পার্টিতে না গেলে আমার অবস্থা না জানি কি করবে। তুই নিশ্চয়ই চাস না আমার খারাপ কিছু হোক। ওকে, আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে যাব, কিন্তু শাড়িটা পরতে পারবো না। শুধু আজকের জন্য অনুরোধ করছি, শাড়িটা পরবি প্লিজ। এমন সময় রিশাদ ক্লাসে আসলো। রিশাদকে দেখে রানী আর মিনা দুজনে চুপ হয়ে গেল। ক্লাস শেষ হলে রানী আর মিনা বাসায় আসলো। রানী প্রচণ্ড রকম মেজাজ খারাপ হয়ে আছে, কারণ রানীর কোনো ইচ্ছে নেই পার্টিতে যাওয়ার। অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে। মাইন্ড ফ্রেশ করার জন্য দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিল। আসরের পর উঠে নামাজ পড়ে হালকা চা নাস্তা খেয়ে দুজনে অপেক্ষা করতে লাগলো মাগরিবের আজানের জন্য। আজান হলে নামাজ পড়ে রেডি হয়ে পার্টিতে যাবে। এদিকে রিশাদ একটা হোটেলে পার্টির আয়োজন করেছে। যে রুমে পার্টিটা করবে সেটা সুন্দর করে সাজানো হয়েছে। মাগরিবের আজান হলে রানী আর মিনা নামাজ পড়ে রেডি হতে লাগলো। দুজনেই শাড়ি পরে, মাথায় হিজাব পরে, মুখ আপাতত মাস্ক পরে নিল। পার্টিতে গিয়ে মুখোশ পরবে। একটু পর দুজনেই পার্টিতে এসে উপস্থিত হলো। রিশাদ ওর কয়েকজন বন্ধু বান্ধবীকে নিমন্ত্রণ করলো, তবে যারা কাপেল তাদের নিমন্ত্রণ করেছে, ব্যাচেলারদের নিমন্ত্রণ করেনি। পার্টিতে ব্যাচেলার বলতে রাজ, তবে তাকে কি ব্যাচেলার বলা যায়? সে তো নিজের ইচ্ছেতে ব্যাচেলার, বিবাহিত ব্যাচেলার। এক এক করে সবাই পার্টিতে আসলো। কাপলদের সবার পোশাক ম্যাচিং করা, মানে বর যে রঙের পাঞ্জাবি পরেছে, বউ সেই রঙের শাড়ি পরেছে। পার্টিটাকে জন্মদিনের পার্টি মনেই হচ্ছে না।
মনে হচ্ছে কাপল পার্টি হচ্ছে। একটু পর রানী আর মিনাও চলে আসলো। ওরা দুজন সবাইকে জোড়া জোড়া দেখে অবাক হলো। মনের মধ্যে কিছুটা ভয় করছে। রিশাদ তার বন্ধুদের সাথে কথা বলছে। রিশাদ মিনা আর রানীকে দেখে এগিয়ে আসলো। আমি জানতাম তোমরা আসবে, এসো। মিনা মনে মনে বলে। শালা শয়তান, যেভাবে ভয় দেখিয়েছো, না এসে উপায় আছে? মিনা আর রানী রিশাদের পিছু পিছু আসলো। রিশাদের বন্ধু রবিন এসে বলে, দোস্ত, তাহলে এরাই বুঝি তোর স্পেশাল অতিথি? শুধু কি স্পেশাল, তার থেকেও বেশি। আর অতিথি না, আপনার জন্য। আর একজন বান্ধবী শায়লা বলে, কোন জন আমাদের ভাবি হতে যাচ্ছে? এই কথা শুনে মিনার চক্ষু চড়কাজ। এবার মিনা আর রানী কিছুটা আন্দাজ করতে পারলো পার্টিতে ঠিক কী হতে যাচ্ছে। একটু ওয়েট কর, জানতে পারবি। চল তাহলে, কেকটা এখন কেটে ফেল। রিশাদ কেকের সামনে দাঁড়িয়ে ফু দিল, মোমগুলো নিভিয়ে দিল। এরপর কেক কাটার সময় সবাই হাততালি দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু রিশাদ। রিশাদ মিনাকে ইশারায় বলল কেক তুলে তাকে খাইয়ে দিতে। মিনা ইচ্ছে না থাকা সত্ত্বেও সামাজিকতার খাতিরে রিশাদকে কেক খাইয়ে দিল। রিশাদ মিনাকে খাইয়ে দিতে গেলে সে মুখে মাস্ক খুলতে অস্বীকৃতি জানায়। রিশাদও আর জোর করল না। রিশাদ এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল। শুধু মিনা আর রানী কেক খেলো না, কারণ সবার সামনে নিজের মুখ উন্মুক্ত করতে চাইছে না। এবার রিশাদ বলল, যে কারণে আজ আমি পার্টির আয়োজন করেছি, এখন সেই কাজটাই করব। মিনা, আমার কাছে এসো। মিনা রিশাদের কাছে আসলো। রিশাদ একটা রিং বের করে হাঁটু গেড়ে বসে মিনার সামনে ধরে পড়ল। মিনা, আমি তোমার ক্যাপ্টেন টিম হতে চাই। তুমি কি আমার কাগজের ব্যালোরিনা হবে, যাদের দুটি হার্ট একটি হার্টে পরিণত হয়েছিল? মিনা অবাকে চরম পর্যায়ে পৌঁছে চোখ দুটো রসগোল্লার মতো করে রিশাদের দিকে তাকিয়ে মনে মনে বলছে, বাপরে বাপ, ভাবা যায় প্রফেসর মধ্যেও সাহিত্য টেনে এনেছে। কি সিরি প্রফেসর! কি হলো, কথা বলছো না কেন? স্যার, তারা কিন্তু আগুনে পুড়ে এক হয়েছিল। মানে পুড়ে যাওয়ার পর তাদের হৃদয় জুড়ে একটি হৃদয় হয়েছিল। হোয়াট এভার, আমি কি আপনার সাথে একটু একা কথা বলতে পারি? রিশাদ উঠে দাঁড়িয়ে বলে, ওকে চলো, আমার ওই রুমটাতেই যাই। চলুন। এদিকে কেক কাটা শেষ হওয়ার পরেই ড্রিঙ্ক করা শুরু করে। রাজ আজ মনের মাধুরী মিশিয়ে ড্রিঙ্ক করছে। এবার সে নেশায় বুঁদ হয়ে আছে। এখন কাপল ড্যান্স হবে। মিউজিক প্লিজ। কিন্তু তুই তো ব্যাচেলার। তাতে কি, এখন আমার পার্টনার হবে আমার ছাত্রী রানী। বলে রাজ রানীকে হাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে আসলো। এক হাত কোমরে আর এক হাত কাঁধে রাখলো। রানী যেন রাজের স্পর্শে শিউরে উঠে। রানীর মুখ থেকে কথা সরছে না। এই মুহূর্তে যেন রানী বোবা হয়ে গেছে, বুঝতে পারছে না ও এখন কি করবে। কোনো দিন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। মিউজিক অন হলে সবাই ডান্স করা শুরু করলো। এদিকে রিশাদ মিনাকে রুমে নিয়ে আসলো। বলো, কি বলতে চাও? আসলে স্যার, সত্যি বলতে আপনার জন্য সেই ফিলিংসটা এখনো আমার মনে তৈরি হয়নি। শুধু শুধু নিজেকে আর আপনাকে ঠকাতে চাই না, তাই বলছি আমার একটু সময়ের প্রয়োজন। আমারও তো আপনাকে ভালোবাসতে হবে। এই কথাগুলো সবার সামনে বলতে পারতাম, কিন্তু আপনার সম্মানের কথা চিন্তা করে এখানে আসতে বলেছি। সরি স্যার। ওকে, সমস্যা নেই, তুমি সময় নাও। চলুন স্যার। দুজনেই চলে আসে, দেখলো সবাই ডান্স করছে। এদিকে রাজ রানীকে জড়িয়ে ধরে একটা ডিপ কিস করলো। এবার রানী রাগটা আর কন্ট্রোল করতে পারলো না, রাজকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। শালা মাতাল, পুরো আউট অফ কন্ট্রোল। মিনা, তুই কি যাবি নাকি আমি একাই চলে যাব? দাঁড়া, আমিও যাব। আসি স্যার। বলেই দুজনে বেরিয়ে পড়লো। রানী শুধু রাগে খটমট করছে। মিনা বারবার করে জিজ্ঞেস করছে, কি হলো তোর? এত রেগে আছিস কেন? কিছু হয়নি। তাহলে কি এমনি এমনি রেগে আছিস? বললাম না কিছু হয়নি। বাসার আসার পরও মিনা জিজ্ঞেস করছে কি হয়েছে। রানী চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে, রাজ স্যার আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করেছে। স্যার ড্রিঙ্ক করে পুরো মাতাল হয়েছিল, আমি এজন্যই যেতে চাইনি। এরও যে মতি মতলব ভালো না, সেটা আগেই বুঝেছিলাম। অন্যদিকে রাজকে নেশা কাটানোর জন্য লেবুর শরবত খাওয়ানো হয়েছে। একটু পর রাজের নেশা কেটে গেল। আমার কি হয়েছিল? মাথাটা এত ঝিমঝিম কেন করছে? কি? তুই নেশা করেছিলি, তারপর তোর ছাত্রীকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করেছিলি।
ছি, এই কাজ আমি করছি? এখন রানীর সামনে মুখ কি করে দেখাবো? কাল সরি বলে দিব। এখন চল বাসায় ফিরি। বাসায় আসার পর ফ্রেশ হয়ে রাজ রিশাদকে বলল, আমি আগামীকাল গ্রামের বাড়ি যাব। 3 দিন পর আমার বোনের বিয়ে, তুই বিয়ের দিন যাস আমার বাড়ি। আচ্ছা, তোর বোনের বিয়ে আর আমি যাব না, সেটা কি করে হয়? ওকে। পরদিন সকালবেলা রানী নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তুই কি কোথাও যাচ্ছিস? যাব গ্রামের বাড়ি। তুই গ্রামের বাড়ি গিয়ে কি করবি? সেখানে তো কেউ নেই। কি? শ্বশুর বাড়ি যাচ্ছি। 3 দিন পরে আমার ননদের বিয়ে। শ্বশুর মশাই ফোন করে বারবার অনুরোধ করে যাওয়ার জন্য। কি? তুই শ্বশুর বাড়ি যাবি এত কিছু হওয়ার পরেও? যাব, কারণ এখন আমি তাদের বউ আছি। গতকাল বললে আমিও যেতে পারতাম বাড়িতে। তুই বিয়ের দিন যাবি কিন্তু। ওকে, যাব। আজ আমি রাতের বাসে যাব। আচ্ছা, ভার্সিটিতে যাবি না? যাব, রেডি হয়ে নে। এরপর দুজন ভার্সিটিতে আসলো। পিয়ন ছেলেটা এসে রানীকে ডেকে নিয়ে গেল রাজের রুমে। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? সরি রানী, কালকের ব্যবহারের জন্য। ঠিক আছে স্যার, তবে আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। সন্ধ্যাবেলা রানী বের হলো বাস স্টপের উদ্দেশ্যে। বাস স্টপে এসে বাসে উঠলো ও সিট নাম্বার খুঁজে বের করে দেখলো এটা ছেলে। জানলার পাশের সিটে একটা ছেলে বসে আছে, মুখটা ক্যাপ দিয়ে ঢেকে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রানীর মেজাজটা খুব খারাপ হলো। সারা রাত একটা ছেলের পাশে বসে যেতে হবে। রানী থাপাস করে বসে পড়লো সিটে। পাশে থাকা লোকটার মেজাজ বিগড়ে গেল। এমন করে কেউ সিটে বসে? রাজ মুখ থেকে ক্যাপটা সরাতেই দেখতে পেল রানীকে। আরে রানী, তুমি? স্যার আপনি? আমি গ্রামের বাড়ি যাচ্ছি। তুমি বুঝি গ্রামের বাড়িতে যাচ্ছ? জি স্যার, আসলে আমার এক আত্মীয়ের বিয়ে, তাই যাচ্ছি। রানী, তুমি একটা কাজ করো, তুমি উঠে জানালার পাশের সিটে বসো, আর আমি তোমার সিটে বসছি। রানী মনে মনে বলল। ভালোই হলো, আমি তো এইটাই চাইছিলাম। রানী উঠে রাজে সিটে আর রাজ রানীর সিটে বসল। বাস তার আপন গতিতে চলছে। তুমি আমাকে ক্ষমা করেছো তো? জি স্যার, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি ভুল করেছেন তাই ক্ষমা করে দিয়েছি, কিন্তু যদি অন্যায় করতেন তাহলে হয়তো কোনো দিন ক্ষমা করতে পারতাম না। অ্যাগেইন সরি। ইটস ওকে, বি নর্মাল। স্যার, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, তুমি ঘুমাও। রানী ঘুমিয়ে পড়ল। একটু পর রানী রাজের বুকে ঢলে পড়ল। আচমকা কেউ বুকের উপর পড়াতে রাজের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখলো রানী ওর বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাজের মনে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যে ফিলিংসটা ভালো লাগার। রাজ বাহিরের দিকে তাকিয়ে দেখলো আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলো জানালা ভেদ করে রানীর মুখের উপর পড়ল। কিন্তু রাজের খুব বিরক্ত লাগছে, কারণ রানী মুখটাই দেখতে পারছে না, কারণ নিকাব দিয়ে মুখটা ঢাকা। রাজের খুব ইচ্ছে হচ্ছে নিকাবটা সরিয়ে রানীর মুখটা একবারের জন্য দেখতে, কিন্তু কেন জানি নিজে বিবেকে বারবার বাধা দিচ্ছে। কিছু সময় পর বিবেকের বাধাকে উপেক্ষা করে আস্তে আস্তে নিকাবটা সরিয়ে ফেলল। রাজ রানীর মুখটা দেখে মুখ থেকে বের হয়ে আসলো। মাশাআল্লাহ রানী, তুমি এখনো পর্যন্ত আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী নারী। রাজ মুগ্ধ নয়নে রানীর দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে রাজের মনে হচ্ছে সময়টা যদি হাতের মুঠোয় বন্দি করে রাখতে পারত। রাজের আর তর সইল না, ফোন বের করে একটা সেলফি তুলে নিল। আরও কিছু সময় রানীর দিকে তাকিয়ে থেকে আবার আস্তে করে নিকাবটা তুলে দিল। রাজেরও চোখটা লেগে গেল, কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পেল না। সকাল হলে রানীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে নিজেকে রাজের বুকে দেখে থরফরি উঠে বসল। মনে মনে বলছে, ছি ছি, আমি এইভাবে স্যারের বুকে ঘুমিয়েছি। যদি স্যার দেখতো তাহলে কি না কি মনে করতো। একটু পর বাস তাদের স্টপে এসে পড়ল। স্যার উঠুন, আমরা এসে পড়েছি। রাজ বড় একটা হাই তুলে চোখ কচলাতে কচলাতে বলল, শুভ সকাল, আমরা এসে গেছি। শুভ সকাল। জি স্যার, চলুন বাস থেকে নামি। এরপর দুজনেই বাস থেকে নামলো। রাজ একটা রিক্সা ডাকলো। তুমিও আমার সাথে চলো, আমি আমার বাড়ির সামনে নেমে যাব, তারপর তুমি চলে যেও। আমার বাড়ি খুব একটা দূরে না। রানীও রাজি হয়ে গেল। কিছু সময় পর রানী রিক্সাওয়ালা মামাকে বলল, এখানে থামান মামা, এটাই আমার বাড়ি। রাজ রানী
কথা শুনে হকচকে গেল। বিস্ময়ের চোখ রানীকে জিজ্ঞেস করলো, রানী তুমি শিওর এটা তোমার বাড়ি? বলতে বলতে রিক্সাওয়ালা মামাকে ভাড়া মিটিয়ে বিদায় দিল। ওকে চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গেলেই বুঝতে পারবে, চলো। রানী আর কোনো কথা না বলে রাজের সাথে বাড়ির ভেতরে আসলো। দরজা নক করতে দরজা খুলে দিল রাইসা। ভাইয়া, তোর সাথে কোনো কথা নেই। আমি তোর উপর খুব রেগে আছি। আমার বিয়ে 2 দিন পর, আর তোর আসার সময় এখন হলো 4 দিন পর আসতি। এ ভিতরে তো যেতে দিবি? রানীর এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। রাজিও ওর বর। রাজ ভেতরে ঢুকলো। রাইসা রানীকে দেখতে পেল। আরে ভাবি, তুমি আসছো দেখছি। আসো, ভেতরে আসো। আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। উনিই কি তোমার ভাই? হ্যাঁ ভাবি, সে আমার ভাইয়া আর তোমার বর। ও আচ্ছা। এই ওয়েট, তোমরা দুজন কি একসাথে এসছো? আপু পরে বলবো, আগে তুমি আমাকে তোমার রুমে নিয়ে চলো। সারা রাত বাসে ছিলাম, এখন ফ্রেশ হওয়া দরকার। তুমি আমার রুমে যাবে কেন? চলো, তোমাকে ভাইয়ার রুমে দিয়ে আসি। আপু প্লিজ, এখন তোমার রুমে চলো। বাড়ি ভর্তি মেহমান, এখন তুমি যদি আমার রুমে যাও সেটা কি ভালো দেখাবে? এমন সময় রাজের বাবা, মা আর অভি আসলো। কে আছে সে রাইসা? মা, ভাইয়া আর ভাবি আসছে। কে এসেছে? তোমরা এসেই দেখো না। ভাবি চলো আপাতত লিভিং রুমে বসি, তারপর না হয় আমার রুমে যাবে। রানী এসে লিভিং রুমে সোফায় বসলো। অভি রানীকে দেখে তো পুরো অবাক। রানী, তাহলে তুই আমার ভাবি? কপাল দোষে। এটা কেমন কথা বৌমা? কেন তুমি বুঝতে পারছো না? বৌমা তো ঠিকই বলছে। আমি বাদরে গলায় মুক্তার মালা ঝুলিয়ে দিয়েছি। রানীর বাবা মাকে মুখে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আঙ্কেল আন্টি? রাজের মায়ের খুব বিরক্ত লাগছে রানীর মুখে আন্টি ডাকটা শুনে। রাজের মা রানীর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বল, আঙ্কেল আন্টি মানে কি? আমরা তোমার শ্বশুর শাশুড়ি না? বাবা মা বলে ডাকতে কি লজ্জা লাগে? মা, তুমি কোন মুখে আশা করো ওর মুখ থেকে মা ডাক শোনার? ও যে এসেছে আমার সম্মান রক্ষা করতে, সেটাই তো আমার ভাগ্যের ব্যাপার। ভাইয়া যা ওর সাথে করেছে, আমি হলে তো আসতেমি না। রাজ উপরে দাঁড়িয়ে সবটা দেখছে। রাজ মনে মনে বলছে, আমি ভাবতেও পারিনি তুমি আমার বউ। আগে জানলে হয়তো বাসরাতে খারাপ বিহেভ করতাম না, বাসরটা করেই নিতাম। সমস্যা নেই রানী, আমি জানি তোমাকে মানাতে আমার অনেক কষ্ট হবে। আমিও প্রস্তুত। এবার থেকে আমি হয়ে যাব তোমার ডেঞ্জারাস ক্রেজি বর। আমি একটু ফ্রেশ হতে চাই, বাকি কথা তারপর হবে। ওকে মা, তুমি রাইসার সাথে ওর রুমে যাও। ঠিক আছে বাবা। অভি, আমার লাগেজটা নিয়ে আয়। ওই, আমি তোর চাকর না, পারবো না আমি। বাবা অভি কান ধরে পড়ল। ওই তুই কি তোর বড় ভাবি ভাবি বলে ডাকবি? আর তুই না তুমি বা আপনি বলবি। যা এখন লাগেজ দিয়ে আস। বাবা, আমার কানটা তো ছাড়ো, লাগছে আমার। দিয়ে আসছি লাগেজ। রানী রাইসার সাথে চলে গেল রুমে। অভিও পিছু পিছু আসলো লাগেজ নিয়ে। রুমে এসে অভি রানীর মাথাটায় একটা গাঁটটা মারল। বাড়িতে আসতে না আসতেই ভাবিগিরি শুরু করে দিলি? আবার তুই তুকারি? দাঁড়া, আমি তোর বাবাকে ডাকছি। সরি ভাবি, আর ভুল হবে না। আমি এখন আসি, বাবাকে আর ডাকতে হবে না। যাও ভাবি, ওয়াশরুমে। এমন সময় রাজের মা আর বাবা আসলো। রাজের মায়ের হাতে একটা শাড়ি। বৌমা, তোমাকে একটা অনুরোধ করছি, এই শাড়িটা পরে নিচে আসো, কারণ বাড়ি ভর্তি মেহমান। এখন বউকে যদি বউয়ের মতো না লাগে, তখন ব্যাপারটা কেমন দেখায় তুমিই বলো। আমি আর আপনার বাড়ির বউ হতে পারলাম কোথায়? তবুও আপনার অনুরোধ আমি রাখবো আন্টি। মা, তোমার কাছে আমারও একটা অনুরোধ আছে। কি অনুরোধ আঙ্কেল? বাড়িতে যতদিন মেহমান থাকবে ততদিন তুমি আমাদের বাবা মা বলে ডাকো, আর রাজের রুমে থাকবে। কিন্তু আঙ্কেল। প্লিজ মা, আর কোনো কিন্তু টিন্তু বলো না। ঠিক আছে বাবা। রাজের বাবা আর মায়ের মুখে হাসি ফুটল। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা রেডি করি। আচ্ছা মা। রানী শাওয়ার নিয়ে শাড়ি পরে সিঁড়ি ভেঙে নিচে নামছে। বাকিরা সবাই ডাইনিংয়ে বসে আছে। রাজ রানীকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। অভি একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে আর একবার ভাবির দিকে তাকাচ্ছে। ভাইয়া, তুমি তোমার মনের লাড্ডু ফোটাতে অনেক দেরি করে ফেলেছ।
এই মেয়ে বড্ড অভিমানী। একে দেখো মানাতে পারো কিনা। আমি একে সেই প্রাইমারি পড়াকালীন থেকে জানি। তোকে এত ভাবতে হবে না, চুপচাপ খেতে থাক। রানী এসে একটা চেয়ার টেনে বসেছে। বাহ ভাবি, তোমাকে তো শাড়িতে খুব সুন্দর লাগছে। আর এমনি তো তুমি খুব সুন্দর। আপু ধন্যবাদ, কিন্তু আপু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি ডাক্তারি পড়ার মাঝেই কেন বিয়ে করতে যাচ্ছ? বিয়েটা পড়া শেষ করেও তো করতে পারতে। বুঝছি না, বরের মেকআপ কিনে কিনে বরের পকেট খালি করতে হবে না? বেচারা দুলো ভাই ডাক্তারি করে যে টাকা ইনকাম করবে তার সবটা মেকআপ কিনতে কিনতে শেষ হয়ে যাবে। ভাবি, তুই রানীকে তুই তুই করে কেন বলছিস? ও তোর বড় ভাবি, একটু তো সম্মান কর। রানী রাজের দিকে তাকিয়ে একটা ভেংচি কাটল। রাজ মনে মনে বলল, একবার তোমাকে হাতের কাছে পাই, ভেংচি কাটার মজা দেখাবো। শালি ইডিয়েট। তোমার বইয়ের প্রতি এত প্রেম এতদিন কোথায় ছিল? অসহায় একটা মেয়ে ঢাকা শহরের নিজের পেট চালানোর জন্য। কথাটা আর শেষ করতে পারল না, তার আগে রাজ আর রানী দুজনেই হুঙ্কার দিয়ে উঠল। অভি অনেক হয়েছে, এবার তুই চুপ করবি? কথাটা বলেই দুজনার দিকে তাকালো। দারুণ, দুজনের কত মিল। অভি, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি মোটেও মেকআপ করিনি। মেকআপ করিস না তো আমাকে বিদেশ থেকে মেকআপ আনতে বললি কেন? বিয়ের দিন মেকআপ করবো তাই। হোয়াট এভার। আমি একটা ব্যাপার হিসেব মিলাতে পারছি না। ভাই আর ভাবি দুজন কি একসাথে এসেছো? হ্যাঁ, আমরা দুজন একসাথে এসেছি। কিন্তু কি করে? তুই তো ভাবিকে চিনিস না। তাহলে তোর ভাবি আমার ছাত্রী, তোর ভাবি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে। তাহলে এবার বুঝলি তো আমাদের ভাবি গ্রাম্য অশিক্ষিত মেয়ে না। এই কথাগুলো তোরা আমাকে আগে বলিসনি কেন? তুই আমাদের সুযোগ দিয়েছিলি, তার আগে যা করার করে ফেলছিস। রানী এই বাড়িতে শুধু আমার অনুরোধে এসেছে, তাই আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে রানী আবার কষ্ট পায়। না বাবা, আর ভুল করব না, এবার সবটা ঠিকঠাক করে নিব। রানী মনে মনে বলল, আমি চাইলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিছুতেই না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি কোনো কিছু ঠিক হতে দিব না। বিয়েটা ভালোই মিটে গেলে আমি চলে যাব। নাস্তা করে রাজ তার রুমে চলে গেল। রাইসা আর রানী রাইসার রুমে আসলো। আপু আমি এখন ঘুমাবো, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ঘুমাবে? তবে এখানে না, ভাইয়ার রুমে চলো। আমি তোমাকে ভাইয়ার রুমে দিয়ে আসি। আপু প্লিজ, এখন না। বাবা কি বলেছে মনে নেই? বুঝেছি, আমার না ঘুম হবে না, চলো। রাইসা রাজের রুমের সামনে এসে দরজা নক করে বলল, ভাইয়া আসবো? আই, দরজা খোলাই আছে। রাইসা আগে রুমে ঢুকলো, ওর পিছু পিছু রানী। ভাইয়া, তোর বউকে তোর রুমে রেখে গেলাম। আচ্ছা, তুই এখন যা। রাইসা চলে গেল। রানী ফ্লোরে একটা পার্টি বিছিয়ে নিল। যখনই বিছানার উপর থেকে বালিশ নিতে যাবে তখনই রাজ রানীর হাতটা ধরে ফেলল। কি হলো, আপনি আমার হাত ধরলেন কেন? ফ্লোর না, বিছানায় ঘুমাও। সরি, সেই অধিকার আপনি আমার কাছ থেকে অনেক আগেই কেড়ে নিয়েছেন। এবার হাতটা ছাড়ুন, আমি ঘুমাবো, প্রচন্ড ক্লান্ত লাগছে। রানী, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ফর হোয়াট? আমরা কি সবকিছু ভুলে গিয়ে আর 5টা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে পারি না? কি বললেন? আমরা স্বামী স্ত্রী? কবে থেকে? আমি তো তোমার সেই অচেনা অনুভূতি, যাকে ঘিরে তোমার সমস্ত স্বপ্ন দেখো। অচেনা অনুভূতিটা অচেনাই থাক। স্বপ্নগুলোকে আমি সেদিন উড়িয়ে দিয়েছি, সেদিন আপনি আমাকে মুখ না দেখার দিব্যি দিয়েছিলেন। স্বপ্ন দিয়ে তুমি যে ঘরটা সাজিয়েছো সেটাকে আমি বাস্তব রূপ দিতে চাই। হ্যাঁ সাজিয়েছি, তবে সেটা বালি ঘর। সমুদ্রে ঢেউ এসে ঘরটা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। আমাকে আর একটা সুযোগ দাও। বুঝছে, এই রুমে এই মুহূর্তে থাকা আমার পক্ষে সম্ভব না। আপনার বাবা খুব করে অনুরোধ করেছিল বলে এসেছি। ভেবেছিলাম আপনার মুখ হয়তো দেখব না, কোনো রকম বিয়ের অনুষ্ঠান মিটে গেলে তার পরের দিনই চলে যাব। কিন্তু আপনি যে আমার বর সেটা জানলে আমি কখনো আসতাম না। বলেই ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলো। রাজবোকার মতো রানী যাওয়ার পানে তাকিয়ে রইল আর মনে মনে বলল, এই মেয়েকে মানানো এতটা সহজ হবে না। বাবা ঠিকই বলেছে, আমার জন্য সে বেস্ট লাইফ পার্টনার নিয়ে এসেছে, শুধু আমি চিনতে পারিনি। রাজ রিশাদকে ফোন দিল। হ্যালো দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোকে একটা আশ্চর্যের খবর জানাবো। কি এমন ব্যাপার যে আশ্চর্য হতে হবে? তুই একটা কাজ কর, এখনই চলে আয় আমাদের বাড়ি। আগে খবরটা তো বল। বলছি, আমার বউকে জানিস?
না বললে জানবো কিভাবে? আমাদের ছাত্রী রানী। কি তুই শিওর? দূর শালা, শিওর না হয় বলি তোকে। কাল আমরা একসাথে এসেছি আমাদের বাড়ি। এখন তুই কি চাস? বড্ড ভুল করে ফেলেছি রে। আগে যদি জানতাম রানী আমার বউ, তাহলে এই ভুলটা কোনোদিনও করতাম না। এই জন্য বলছি তুই তাড়াতাড়ি আয়, তোর হেল্পের প্রয়োজন। আর শালা তুই কালকে কাজটা কি করলি? একটা মেয়ে ঠিক মতো করে প্রপোজও করতে পারলি না। প্রপোজ করার কি শ্রী? আমি তোমার ক্যাপ্টেন টিন হতে চাই, তুমি কি আমার কাগজের টিনা হবে? বাদ দে, আমি আসছি তোর বাড়ি, বিকেলে এসে পড়বো। ওকে রাখছি, সাবধানে আসিস। ওকে বাই। এদিকে রানী মিনাকে ফোন করলো। হ্যালো মিনা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো আছি। কি করছিস? আমি তো ভার্সিটিতে যাব, তাই রেডি হচ্ছি। তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, চলে আয় আমার শ্বশুর বাড়ি। এখানে তো একটা মস্ত বড় ড্রামা হতে যাচ্ছে, তুই মিস করবি কেন? চলে আয়। মানেটা কি? একটু পরিষ্কার করে বল। বলছি আমার বরকে জানিস? কি তোর বর? কে আবার? আমাদের অ্যারোগেন্ট স্যার মিস্টার মাইনুল হাসান রাজ। সিরিয়াসলি, হাউ ইটস পসিবল? তুই চলে যাস, তারপর সব বলবো। এমন সময় অভি এসে বলল। ভাবি আপনি এখানে কেন? রানী পেছনে তাকিয়ে দেখলো অভি দাঁড়িয়ে আছে। ও তুই? এই আমাকে একদম ভাবি বলে ডাকবি না। সবার সামনে ডাকিস ঠিক আছে, কিন্তু আমরা দুজন একসাথে থাকলে ভাবি ডাকার কোনো প্রয়োজন নেই। তুই আমাকে রানী আর তুই বলেই ডাকিস। কেন? তুই তো আমার ভাবি, তাহলে ডাক্তার নিষেধ কেন করছিস? কারণ আমি তোর ভাইয়ের সাথে সংসারটা করছি না, তাই। কী সব আজে বাজে কথা বলছিস? আমি জানি তুই সেই ছোটোবেলা থেকে ভাইয়াকে ভালোবেসে আসছিস। এখন এই কথা কেন বলছিস? তোর ভাই আমার ভালোবাসাটা এক নিমেষেই ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। এখন আর তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, আছে শুধু ঘৃণা। আমি আমার হৃদয়ের বড় একটা তালা ঝুলিয়ে দিয়েছি। আর তাছাড়া তোর ভাইয়া একটা ক্যারেক্টারলেস। আমি তো শেষের কথাটা মানতে পারলাম না। তাহলে শোন, তোর ভাইয়া গতকাল আমার সাথে কি করেছে। পর জন্মদিনের পার্টির কথা বলল। দেখ, তখন সে নেশাগ্রস্ত ছিল, তাই হয়তো করেছে। সজ্ঞানে থাকলে করতো না। হয়েছে, বাদ দে। তোর ভাইয়ার আর সাফাই গাইতে হবে না। তাছাড়া তোর ভাইয়া একটা মেয়েকে 5 বছর যাবৎ ভালোবেসে আসছে। এবার বুঝলাম মেয়েটি তাকে ছেড়ে কেন বিদেশে চলে গেছে। কোনোভাবে হয়তো জানতে পেরেছে তোর ভাইয়া বিবাহিত। যাই হোক, তোকে একটা পরামর্শ দিই, সব কিছু ভুলে গিয়ে জীবনটা ভাইরাতে নতুন করে শুরু কর। তার সম্ভব না। তোর ভাইয়ার যে সময়টায় আমার পাশে থাকা খুব প্রয়োজন ছিল, তখনই পাইনি। একটা অনাথ মেয়ে দাদু ভাইও আমাকে ছেড়ে পাড়ি জমিয়েছে বিদেশে। তোর ভাইয়ের দিব্যি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। কোথায় যাব, কি করব? তখন যদি মিনা আমাকে আশ্রয় না দিত, জানি না কোথায় আমার ঠিকানা হতো। সবটাই বুঝলাম, তারপর বলবো সে তোর বর, যা করবি ভেবে চিন্তে করবি, যাতে পরবর্তীতে আফসোস করতে না হয়। মিনা কথা বলতেই মনে পড়লো, তুই আর মিনা কি একসাথে থাকিস? হ্যাঁ, কেন? ওর ফোন নাম্বারটা দিবি, হাপুর বিয়েতে আসতে বলতাম। আমি ওকে ফোন করে দিয়েছি, ও আসছে। আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ওকে, এখানে কি থাকবি নাকি নিচে যাবি? তুই যা, আমি একটু পর আসবো। ঠিক আছে, থাক তাহলে। রাজ ছাদের দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনলো। অভি নিচে যেতে নিলে দেখলো রাজ দাঁড়িয়ে আছে। ভাইয়া তুই? হ্যাঁ আমি। আচ্ছা তুই নিচে যা, আমি রানীকে নিয়ে আসছি। রাজ গিয়ে রানীর পাশে দাঁড়ালো। রানী রাজকে দেখে চলে যেতে নিলে রাজ ওর হাত ধরে থামিয়ে দিল। আপনি আবার আমার হাত কেন ধরলেন? তোমার সাথে কথা আছে। আপনার সাথে কোনো কথা নেই। সমস্ত কথা সেদিনই শেষ হয়ে গেছে। সেদিনটাতে আপনি আমাকে কিছু বলার সুযোগটা পর্যন্ত দেননি। হাত ছাড়ুন বলছি। রাজ এবার টান দিয়ে রানীকে নিজের সাথে মিশিয়ে নিল। এরপর কোমরে দুহাত রাখলো। এই বড্ড তেজ তোমার। এই তেজটাকে কি করে কন্ট্রোল করতে হয় তা আমার জানা আছে। কি করছেন কি? ছাড়ুন, কেউ দেখে নিলে সম্মানের ছিটেফোঁটাও থাকবে না। আমি আমার বউকে ধরছি, তাতে কার বাপের কি? হ্যাঁ, আর তুমি এখনো কি ছোট আছো? মানে? স্বামী স্ত্রীর মাঝে কিছু হলে সেটা কি দেবরকে বলতে আছে? পার্টিতে তোমার সাথে কি করছি, বাসরাতে কি হলো, কেন বললে তুমি অভিকে? বলেছি, বেশ করেছি। আপনি আমার এতটা কাছে আসবেন না, আমার খুব অস্বস্তি হয়। ছেড়ে দিন আমাকে। তুমি আরো জানি কি বলছিলে অভিকে? আমি ক্যারেক্টারলেস, তাহলে একটু হয়ে যাক।
এই বলে রাজ তার অধর যুগলবন্দি করে নিল রানীর অধরে। রানী রাজকে ছাড়ানোর জন্য জবরদস্তি করছে, কিন্তু রাজের শক্তির কাছে হার মানল। একটু পর রাজ রানীকে ছেড়ে দিল। অসভ্য বেয়াদব লোক কোথাকার, আর কখনো আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে রানী চলে যেতে লাগলো। রানী ডার্লিং, মিষ্টিটা কিন্তু দারুণ ছিল। আমার কিন্তু এই মিষ্টি রোজ রোজ চাই। রানী রাজের দিকে তাকিয়ে একটা ফেংচি কাটল, আর রাজ একটা চোখ টিপ দিল। রানী মনে মনে রাজকে কয়েকটা গালি দিল। শালা লুচু, তো ডায়াবেটিক্স হবে, হনুমান বান্দর উল্লুক, 1 নাম্বারের দানব একটা, গায়ে কি শক্তি। রানী রাইসার রুমে এসে রাগে গজগজ করতে থাকে। রাইসা রানীর দিকে তাকে বোঝার চেষ্টা করছে আসলে রানী ঠিক কি হয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। রানী শুধু এক হাত দিয়ে অন্য হাত কচলাচ্ছে। ভাবি, এনিথিং রং? নাথিং। কিছু তো একটা হয়েছে, বন্ধু মনে করে বলতে পারো। আসলে তোমার ভাইয়া একটা ডেভিল, রাক্ষস, আমাকে রাক্ষসের মতো গিলে খেতে চাচ্ছে। এমন সময় অভি এসে বলল, ভাবি মিষ্টি খাও, তাহলে ভালোই হলো। তুই আমার সামনে আসবি না, তাহলে তোর নাক ফাটিয়ে দেব। যা বাবা, আমি আবার কি করলাম? তোরা একা একা মিষ্টি খেলি, আমাকে দিলি না। আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে পর হয়ে গেলাম। তুই একটা বুদ্ধু, আমি অন্য মিষ্টি খাওয়ার কথা বলছি। অন্য মিষ্টি? ও এই ব্যাপার ভাবি, তাহলে মিষ্টি খাওয়া অব্দি চলে গেলে? রানী রাগে কটমট করতে করতে অভির কাছে গিয়ে ওর মাথা নুয়ে পিঠের উপর কয়েকটা কিল বসিয়ে দিল। তোর ভাই একটা লুচু আর তুই একটা হারামি, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ঢের ভালো। আরে ভাবি, এবার তো মারামারি থামাও, বিকেল আমার গায়ে হলুদ। চলো তোমাকে গায়ে হলুদের শাড়িগুলো দেখাই। আমার সাথে বাকি সবাই হলুদ রঙের শাড়ি পরবে, শাড়িগুলো তোমার দায়িত্ব দিয়ে দেব। তারপর সবাই তোমার থেকে শাড়ি নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে আপু। এখান থেকে তুমিও একটা নাও। একটা না আপু, আমি 2টো নিচ্ছি, কারণ বিকেলবেলা আমার বান্ধবী মিনা আসবে। ওকে ভাবি। বিকেলে গায়ে হলুদের আগে মিনা আর রিশাদ আসলো। কিরে, তুই আর রিসার্চ স্যার একসাথে? তোরা কি একসাথে এসেছিস? পরে বলছি, আগে চল ফ্রেশ হয়ে নেই। তুই যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। একটু পর রানী মিনার জন্য খাবার নিয়ে রাইসার রুমে আসলো। শোন, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি খেয়ে নে, একটু পর আপুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, এই হলুদ শাড়িটা পরে নিস, আমিও গিয়ে রেডি হই। তুই কি রাজদারির রুমে এন্ট্রি নিয়েছিস? উপায় নেই, বাধ্য হয়ে নিয়েছি। আর কথা না, বাকি কথা পরে হবে, খেয়ে নে। ওকে। রানী রুমে এসে দেখলো রাজ বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। রানী রাজের দিকে ফ্রুকুচকে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে শাড়ি পরার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে গায়ের উপর একটা তাওয়াল দিয়ে বের হয়ে আসলো। রাজ বারবার করে আর চোখে রানীর দিকেই তাকাচ্ছে। রানী শাড়িটা হাতে নিল। রাজ